ও বউ, তোমার ঝাড়ু দেওয়ার স্টাইল দেখে তো মনে হচ্ছে রাজপ্রাসাদ পরিষ্কার করছো। একটু জোর লাগাও হাতে। এই বয়সে আমি লাঙ্গল ঠেলতাম, আর তুমি একটা ঝাড়ু সামলাতে পারছো না। বাপের বাড়ি থেকে কি শুধু ঘুমিয়ে আসা শিখেছ? মা, সকাল ৫টা থেকে কাজ করছি। ঘর মোছা, বাসন মাজা, গরুর ঘর পরিষ্কার করা, সবই তো শেষ করলাম। শরীরটা আজ একটু ম্যাচ ম্যাচ করছে। শরীরের দোষ দিও না, ওটা কুঁড়েমি। আমার ছেলেটা দিনরাত খাটছে তোমাদের শখ মেটাতে, আর তুমি এখানে ঢং দেখাচ্ছ। যাও, এখনই রান্নাঘরে যাও। আজ যেন ইলিশ মাছের ঝোলটা সেরকম হয়, নুন কম হলে কিন্তু খবর আছে। সীমা কিছু না বলে চলে যায় এবং কিছুক্ষণ পর রান্না শেষ করে যখন গরুকে খাবার দিতে যায়, ঠিক তখনই তার শ্বশুর ইলিশ মাছের গন্ধে রান্নাঘরে ঢুকে মাছ খাবার জন্য। ওগো, এ কি কাণ্ড! তুমি বিড়ালের মতো ছুরি করে মাছ খাচ্ছ কেন? লজ্জা করে না? আরে গিন্নি, চোর কি আর সাধে হয়েছে? তুমি যেভাবে বৌমার ওপর অত্যাচার শুরু করেছ, তাতে মেয়েটা ভয়ে আমাকে খাবার দিতেই পারে না। ভাবলাম নিজের হাতেই নিয়ে নিই। আর মাছটা যা হয়েছে না, একদম অমৃত। অমৃত না ছাই। তুমি ওকে আশকারা দিচ্ছ বলেই ও মাথায় চড়ছে। আমি ওর ভালো চাই, তাই একটু শাসন করি, আর তুমি আসছ চুরির ওকালতি করতে। শাসন আর অত্যাচারে তফাৎ বোঝো গিন্নি। মেয়েটা একা হাতে সব করে, একটু ভালো চোখে তাকালে তো ক্ষতি নেই। এই কথা শুনে সীমার শাশুড়ি রেগে যায়। বিকেলবেলা যখন রফিক মিয়া বাসায় আসে, শাশুড়ি সঙ্গে সঙ্গে চোখের কোণে জল এনে অভিনয় শুরু করেন। আয় বাবা আয়, তোর জন্য আমি এ বাড়িতে আর কতদিন থাকবো জানি না। আজ দুপুরে বৌমা আমাকে শুধু ডাল আর ভাত খেতে দিয়েছে। মাছগুলো সব আলমারিতে লুকিয়ে রেখেছে। কি বললে মা? তোমাকে না দিয়ে মাছ লুকিয়ে রেখেছে? সীমা, সীমা, কোথায় তুমি? সীমা, তোমাকে কতবার বলেছি আমার মা এই বাড়ির লক্ষ্মী। তুমি উনার সাথে এমন কেন করলে? কেন ওনাকে কষ্ট দিচ্ছ? বিশ্বাস করো, আমি লুকাইনি। মা নিজেই বলেছিলেন দুপুরে মাছ খাবেন না, রাতে খাবেন। আমি তো শুধু... থামো, আর কোনো অজুহাত শুনব না। তোমার এই অবহেলা আমি আর সইব না। থাম বাবা, অনেক হয়েছে বিচার। এবার আসল সত্যিটা শোন। তোর মা দুপুরবেলা একাই ৩টে মাছের মাথা দিয়ে ভাত খেয়েছে। আমি নিজের চোখে দেখেছি, আর এখন নাটক করছে। গিন্নি, আলমারির চাবিটা আমার কাছে। তুমি মাছ লুকাবে কিভাবে শুনি? মা, তুমি মিথ্যে বললে। না মানে, আমি আসলে পরীক্ষা করছিলাম বউ আমাকে কতটা ভালোবাসে। পরীক্ষা তো না, ওটা ছিল পেটের অত্যাচার। বাবা, তোর বউকে বকা বন্ধ কর। বরং ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। আর তোর মাকে বলো আজ রাতের রান্নাটা উনিই করবেন। তাহলেই মাথা ঠান্ডা হবে। আমি রান্না করব? হুফ, আমার তো বাত ব্যথায় পা নড়ছে না। বৌমা, আজ আমি তোমার দিকে তাকাতে পারছি না রে মা। সারাদিন যে মুখ দিয়ে তোমাকে কটু কথা শুনিয়েছি, সেই মুখে এখন মাফ চাইতেও লজ্জা লাগছে। মা, আপনি এসব কেন বলছেন? বড়রা শাসন করলে কি ছোটরা সেটা মনে রাখে? আপনি তো আমার মায়ের মতোই। না রে মা, ওটা শাসন ছিল না, ওটা ছিল পাথর হয়ে যাওয়া এক হৃদয়ের অহংকার। আমি ভুলেই গিয়েছিলাম যে তুমিও কারোর আদরের মেয়ে। অনেক স্বপ্ন নিয়ে বাড়িতে এসেছ। আমি জানি মা, আপনি মনে যাই থাকুক, মুখে একটু করা, কিন্তু আমি বিশ্বাস করি আপনার মনের ভেতরে অনেক মায়া আছে, যেটা হয়তো কেউ দেখতে পায় না। জানো বৌমা, যখন আমি নতুন বউ হয়ে এই ঘরে এসেছিলাম, তখন আমার শাশুড়ি আমার সাথে এর চেয়েও বেশি খারাপ ব্যবহার করতেন। সামান্য ভুলে সারা দিন আমায় উপোস করিয়ে রাখতেন। মা, সেই কষ্টের কথা ভেবে আপনি কেন এখন কষ্ট পাচ্ছেন? ওসব তো অনেক আগের কথা। এখন তো সময় বদলেছে। ওটাই তো আমার ভুল ছিল মা। আমি ভাবতাম আমার সাথে যা হয়েছে, আমিও তোমার সাথে তাই করব। আমার শাশুড়ির দেবা কষ্টগুলো আমি তোমার ওপর অত্যাচার করে শোধ তুলতে চেয়েছিলাম। মা, একজনের করা অন্যায়ের শাস্তি তো অন্যজনকে দেওয়া ঠিক না। আমি তো আপনাকে আমার মায়ের মতোই ভালোবেসে এই ঘরে এসেছি। আজ থেকে এই বাড়িতে তুমি বউ নও, তুমি আমার মেয়ে হয়ে থাকবে। এতদিন আমি তোমার শাশুড়ি ছিলাম, আজ থেকে আমি তোমার মা হতে চাই।
পারবে তো আমাকে ক্ষমা করতে? আমি তো আপনাকে কোনো দিন অন্য কিছু ভাবিনি। আজ থেকে আমরা নতুন করে শুরু করব। আপনি শুধু আমার মাথায় আশীর্বাদের হাতটা রাখবেন। আমার প্রাণ ভরা আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে মা। আজ থেকে এই ঘরটা তোমার ভালোবাসায় আর আমার মমতায় ভরে উঠবে।